২০০১ সালের ১ জুন গ্রীষ্মের রাতে হিমালয় কন্যা খ্যাত নেপালের রাজপরিবারে ঘটে রক্তাক্ত এক ট্র্যাজেডি। কোনো কিছু বুঝে ওঠার আগেই নেপালের রাজধানী কাঠমান্ডুর নারায়ণহিতি রাজপ্রাসাদের নৈশভোজ স্থলে গুলিতে প্রাণ হারান নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব, রানী ঐশ্বরিয়া সহ রাজপরিবারের ৯ সদস্য। রাজা বীরেন্দ্রর বড় ছেলে যুবরাজ দীপেন্দ্র বীর বিক্রম শাহদেবের গুলিতে রাজপরিবারের এই প্রাণহানির ঘটনা ঘটে। পরে দীপেন্দ্র নিজেই নিজেকে গুলি করে কোমায় চলে যান বলে বলা হয়। বাবার মৃত্যুর পর কোমায় থাকা দীপেন্দ্রকে নেপালের রাজা ঘোষণা করা হয়। ঘটনার ৩ দিন পর তিনি হাসপাতালে মারা যান। নিয়ম অনুসারে নেপালের রাজা হন তার চাচা জ্ঞানেন্দ্র। বলতে গেলে এক রাতে নেপালের পুরো রাজপরিবার শেষ হয়ে যায়। কিন্তু নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি হতে পারে? রাজপ্রাসাদের নির্মম এই হত্যার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়। মাত্র ১ সপ্তাহের তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেয় কমিটি। তারা এই হত্যাযজ্ঞের জন্য দীপেন্দ্রকে দায়ী করে। কমিটির প্রতিবেদন নেপালের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। প্রতিবেদনে বলা হয়, নেপালের রাজপরিবারে সংঘটিত এই হত্যাযজ্ঞের নেপথ্যের কারণ দীপেন্দ্রর প্রেম ভালোবাসা আর বিয়ে নিয়ে। এই ঘটনার বেশ আগেই গুজব ছিল দীপেন্দ্রর বিয়ে নিয়ে পরিবারের সাথে তার ঝামেলা চলছিল। ইটন কলেজে পড়ার সময় দীপেন্দ্রর সঙ্গে দেবযানীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু তাদের দুই পরিবারের সম্পর্ক বেশ আগে থেকেই খারাপ ছিল। দেবযানী নেপালের এক সময়ের সাবেক শাসক জঙ্গ বাহাদুর রানা পরিবারের মেয়ে। দেবযানীর মা উষা ভারতের সিন্ধিয়া রাজপরিবারের মেয়ে। দীপেন্দ্রর পরিবারের কেউই তাদের বিয়ের ব্যাপারে রাজি ছিলেন না। কাউকে রাজি করাতে না পেরে রাগে দীপেন্দ্র সবাইকে খুন করার হুমকিও দিয়েছিল, কিন্তু সেই হুমকিকে কেউ আমলে নেয়নি। সে রাতে দীপেন্দ্র রাগের বশবর্তী হয়েই হত্যাকাণ্ড চালিয়েছিল বলে বলা হয়। তবে পুরো হত্যাকাণ্ড এবং এর কারণ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে দুটি। প্রথমত, রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্রর সেদিন পার্টিতে অনুপস্থিত থাকা। জ্ঞানেন্দ্রর রাজসিংহাসনে বসার একটি মাত্র উপায় ছিল রাজা বীরেন্দ্র ও তার দুই ছেলে দীপেন্দ্র ও নিরঞ্জনের মৃত্যু। সেদিন দীপেন্দ্র বাবা ভাইদের সাথে বোন ও তাদের স্বামীদেরও হত্যার চেষ্টা করে। সবাইকে হত্যা করতে না পারলেও অন্তত আহত করে। কিন্তু জ্ঞানেন্দ্র নিজে ছিলেন অনুপস্থিত। তার স্ত্রীর হাতে গুলি লাগলেও অন্যদের তুলনায় তার আঘাত ছিল খুবই সামান্য। এমনকি জ্ঞানেন্দ্রর ছেলে পরশ কোনো প্রকার আঘাত ছাড়াই বেঁচে যান। জ্ঞানেন্দ্র ও পরশ দুজনেই জনগণের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না। ফলে দীপেন্দ্রকে মাদক দিয়ে পুরো পরিবারকে হত্যা করিয়ে নিয়েছে এমন প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক ছিল। অনেকে দাবি করেন জ্ঞানেন্দ্র এ কাজ করেছে ভারতের র কিংবা আমেরিকার সিআইএর সহায়তায়, কিন্তু এখন পর্যন্ত জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে কোনোটাই প্রমাণ করা সম্ভব হয়নি। রাজপরিবারে ঘটে যাওয়া সেদিনের হত্যাকাণ্ডের সঠিক হত্যাকারী কে তা এখনও সঠিক তদন্ত করা সম্ভব হয়নি। অনেক তথ্য প্রমাণ রাজা জ্ঞানেন্দ্রর শাসনামলে ধ্বংস করে ফেলা হয়, কিন্তু আজও নেপালের সাধারণ মানুষের হৃদয়ে রাজা বীরেন্দ্র বীর বিক্রম, তার আদর্শ, রীতিনীতি তাদের কাছে পথ প্রদর্শক। নেপালের এই নৃশংস ঘটনার পর ২০০১ সালের ৪ জুন জ্ঞানেন্দ্র বীর বিক্রম নিজেকে রাজা হিসেবে ঘোষণা দেন এবং এককভাবে রাজ্য পরিচালনা শুরু করেন। ধীরে ধীরে রাজ্যে অনিয়ম ও অরাজকতার সৃষ্টি হয়। ২০০৬ সালে মাওবাদীরা রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সে বছরের ২১ এপ্রিল জ্ঞানেন্দ্র ঘোষণা দেন তিনি নেপালের গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে চান। এরপর সে বছরের ১০ জুন নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নেতৃত্বে নেপালের সংসদীয় নীতি অনুসারে রাজার সমস্ত ক্ষমতা বাতিল ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। প্রায় ৩০ বছর পর আবারও রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। ২০২৫ সালের ২৮ মার্চ রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা। বিক্ষোভের এক পর্যায়ে বাড়ি ও কয়েকটি যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে এক সাংবাদিক সহ
বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে এ ঘটনায় নিহত হন 2 জন, আহত হয়েছেন অন্তত 17 জন। আন্দোলনকারীদের অভিযোগ, গণতান্ত্রিক দেশে উল্লেখযোগ্য উন্নয়ন, ভালো চাকরি, শান্তি ও সুশাসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাচ্ছে। দেশের অস্তিত্ব রক্ষায় খুব দ্রুত একজন রাজা দরকার। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে নেপালের রাজতন্ত্র ও হিন্দু ধর্ম রাষ্ট্র ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।